ফার্স্ট কথা হচ্ছে, যদি আমরা এরকম একটা পিকচার দেখি, পিকচারটা দেখে কি বুঝতে পারি আমরা? বিষাক্ত ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, বিষাক্ত ধোঁয়া, বিষাক্ত কার্বন ধোঁয়া ডাইঅক্সাইড উঠতেছে। এবং আচ্ছা, নাইট্রোজেন দেখলে মনোক্সাইড। কেমন যেন একটা গা শিরশির করে, ঠিক আছে? ব্যাপারটা হইতেছে, এটা কি? সাধারণত তেল এটা হচ্ছে তেল মাইনিং করার একটা উত্তোলনের জন্য। উত্তোলনের জন্য যে মেশিনটা। এখন সেই তেল উত্তোলন করে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এরকম, যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোরে নিঃসরণ করে এই জায়গা থেকে। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা ছিল আমাদের পৃথিবীটা। এটা খুব সুন্দর একটা জিনিস, কিন্তু সেই সুন্দর জিনিসটারে কি করতেছে, ওরকম বিধ্বংসী করে ফেলতেছে আস্তে আস্তে, ঠিক আছে? তা আসলে ব্যাপারটা যারা করে, এইটার নামই হচ্ছে এই ফসিল ফয়েল। ফসিল ফয়েল গুলো কি রকম, কি কি রকম? এটা তিন রকমের হয়। একটা হয় হচ্ছে আপনাদের সলিড, একটা হয় হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে আপনাদের গ্যাস। গ্যাস। এখন যেটা সলিড, সেই সলিডের এটা হচ্ছে এখানে কয়লা, আর যেটা আপনাদের লিকুইড সেটা হচ্ছে এখানে অয়েল, আর এখানে যেটা ন্যাচারাল গ্যাস সেটা তো গ্যাস, ঠিক আছে? সেটা হচ্ছে আপনাদের গ্যাসীয় পদার্থ। এই তিন ধরনের আপনাদের ফসিল ফয়েল পাওয়া যায় আমরা যত ফসিল ফয়েল গুলো দেখি। এখন এই ফসিল ফয়েল গুলোর ভিতরে আরেকটু কথা আছে। কথা হচ্ছে কিভাবে তৈরি হলো, এটা আমাদের জানা একটা খুব, ঠিক আছে, মূল ব্যাপার। এখন সেটা যদি জানতে যাই, আমাদের প্রাগৈতিহাসিক যুগে যখন এই ডাইনোসর টাইনোসর ছিল, ঠিক আছে, তো তাদের সময় একটা ভূমি ধস হয়েছিল, মনে আছে? ঠিক আছে, এই হচ্ছিল সেই ভিডিওটা। যখন দেখা গেছে এটা পরে, যখন পৃথিবী ঠান্ডা হয়ে যায়, ওই ভূমি ধসের সময়, ঠিক আছে, যে ডাইনোসর গুলো ছিল সেই ডাইনোসর গুলো কই পড়ছে? সব মাটির নিচে মাটির পড়ছে, নিচে চাপা পড়ছে। পড়ছে। তো মাটির নিচে যখন চাপা পড়ে তখন একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে, ধরো যে কোনো প্রাণী বা উদ্ভিদ যারাই হোক, তারা প্রথমে এরকম আপনাদের প্ল্যান্ট থাকে, শুকিয়ে যায়, মারা যাবে। তারপরে সেটা কি করে, আস্তে আস্তে মাটিতে পড়ে পড়ে থাকে। থাকবে। এবং কি, কিছুদিন পরে সেটা কি করে, আস্তে মাটির নিচে চলে যায়। কিভাবে? ঠিক আছে, কিছু কিছু তাদের যে শরীরের গ্লুকোজ আছে, কার্বন গুলো আছে, সেই কার্বন গুলো আগে বাতাসে ছড়ায়, কিছুটা মাটিতে ছড়ায়। হ্যাঁ, আর যেটা নিউট্রিশন অবশিষ্ট থাকে সেটা কোথায় যায়? ঠিক আছে, মাটিতে। মাটির ভেতরে যাবে। আর সেটা পরবর্তীতে কি তৈরি হয়? ঠিক আছে, ইথানল। ফসিল ফয়েল গুলো তৈরি হয়। এটা হচ্ছে ফসিল ফয়েল তৈরি হওয়ার মূল একটা কনসেপ্ট। কিন্তু ওইখানে যে ডাইনোসর টাইনোসর গুলো ছিল, সেই ডাইনোসর টাইনোসর গুলো কিন্তু দেখা গেছে এই যে যে লেভেলটা ছিল না এখানে, ঠিক আছে, কি বলে, এই যে এইখানে তো আছে, লেভেল এটা লেভেল। আপনাদের সি লেভেলের সি লেয়ারটা যেটা ছিল সেটা অনেক নিচে ছিল। আর তার উপরে যে সকল প্রাণী, উদ্ভিদ উদ্ভিদ যারা ছিল, তারা মারা যায়, আর সেটা কি করে, এইখানে পড়ে থাকে। পড়ার পরে তার উপরে আস্তে আস্তে এইরকম রক টক জমা হইতে থাকে। ঠিক আছে, যখন জমা হবে তার দেখা গেছে প্রায় ওই যে উপরে বলা আছে, ঠিক আছে, 50 to 100 মিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে, দেখা গেছে এরকম সময় পরে সেটা আস্তে আস্তে কি করবে, এইভাবে আপনাদের এই ফসিল ফয়েল তৈরি করে। আর যে ফসিল ফলটা কি করে, পরবর্তীতে ওই যে উত্তোলন করি আমরা। এটা হচ্ছিল সেই ফসিল ফয়েলের কথা। কিন্তু আরেকটু কথা আছে, ফসিল ফয়েল তৈরি হইতে গেলে কিন্তু একদিন দুই দিনে তৈরি হয় না, ঠিক আছে? এখানে খুব বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের যে কি বলে আর কি, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রটা আছে, সেটা কিন্তু প্রচন্ড উত্তপ্ত, ঠিক আছে? তো এই সেই উত্তপ্তটার কাছাকাছি আবার দেখা গেছে যত এরিয়া গুলো আছে, সেই এরিয়া গুলোর ভিতরে মাটি থাকে, ঠিক আছে, বিভিন্ন রকমের লেয়ার থাকে। সেই লেয়ারের ভিতরে ব্যাপারটা কি হয়, যে এইটা হচ্ছে আপনাদের, এটাকে কি বলে, এইটা হচ্ছিল কেন্দ্র। সেই একদম সেন্টারটা, ঠিক আছে, যেটাকে আমরা ইনার কোর বলি। এটা হচ্ছে আউটার কোর, ঠিক আছে? তো এই ইনার কোর আউটার কোরটাও তো অনেক বেশি আপনাদের উত্তপ্ত। তার ভেতরে যখন দেখা গেছে ওই যে যে জিনিসগুলা, সেগুলো যখন আপনাদের কি হয়, ঠিক আছে, অর্থাৎ মৃত যে উদ্ভিদ বা প্রাণীগুলো থাকে সেগুলো এইখানে এসে জমা হয়। আর জমা হওয়ার ফলে,
ঠিক আছে, আমাদের যে মাটির একটা প্রেসার থাকে, এই যে উপর দিয়ে যে মাটির স্পেসটা, এই মাটির এইটার জন্য আপনাদের কি করে ওটার ভিতর চাপ তৈরি হয়, আর এখান থেকে তাপ তৈরি হয়। এই চাপ এবং তাপে কি করে সবকিছু করলে আপনাদের কি তৈরি হয়, আপনাদের এই যে ফসিল ফয়েলটা আছে সেই ফসিল ফয়েলটা তৈরি হয়। এটা শুধু নট তেল, এটা তেল গ্যাস হইতে হইতে পারে, পারে, গ্যাস হইতে পারে, ঠিক কয়লা আছে, হইতে ইভেন পারে। আপনাদের কয়লা হইতে পারে। এটা ছিল সেই ব্যাপারটা। এই সেই প্রেসারের কথাটা বোঝানোর জন্য এটা হচ্ছে মাইনিং যখন করা হয়, এইখানে আপনাদের সেই তেলটা তৈরি হইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই তেল এবং গ্যাস। একটা মজার কথা কি, আমি একটা যখন ইসে গেছি, এটাকে কি বলে, ঠিক আছে না, একটা খনিতে গেছি বাকরাবাদ গ্যাস ফিল্ডে। সেই বাকরাবাদ গ্যাসের ফিল্ড আমি জানি সেইখানে, তো সেইখানে দেখছি তেল উঠতেছে। গ্যাসের কেন, কি মুদ্রা ব্যাপার, বর্তমান। হ্যাঁ, অর্থাৎ যেখানে তেল পাওয়া যায় সেখানে গ্যাস পাওয়া যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই যে এইখানে যেটা ছিল, এই অয়েল এবং গ্যাস এই দুইটা থেকে এখানে যে পাইপটা দেওয়া হয়, ঠিক আছে, এই পাইপের থেকে আপনাদের কি করা হয় সেটাকে বাইরে নিয়ে আসা হয়, এবং এটা এখান থেকে পাইপে করে বাইরে আনার পর এই হচ্ছে কিন্তু আপনাদের বইয়ের যে চিত্রটা আছে সেই চিত্রটা। আহিবে তোমার, হ্যাঁ, আহিবে তোমার। হ্যাঁ, ঠিক আছে, যে এইখান থেকে যে বইতে যে কথাটা বলা আছে, ঠিক আছে, এই যে এখানে যে চিত্রটা আছে এক একটা স্টেপ স্টেপে ভাগ হয়। এটা হচ্ছে বইয়ের 265 পেজে যেটা বলা আর কি, হ্যাঁ। তো বেসিক্যালি কথা হচ্ছে কি, এই যে হচ্ছে আপনাদের এখান থেকে কোল্ড অয়েল যেটাকে বলি আমরা, ঠিক আছে, এই কোল্ড অয়েল স্টোরেজ, এই কোল্ড অয়েল স্টোরেজে এখানে প্রথম কি করা হয়, এখান থেকে যে তেলগুলো তো আনা হয় সেই তেলগুলো এটার ভিতরে পড়ে। তো তেলগুলো যখন এটার ভিতরে দেওয়া হয় সেই তেলগুলো এখান থেকে এক একটা স্টেপ বাই স্টেপ কি করবে, এই বিভিন্ন স্টেপ স্টেপ স্টেপে ভাগ হয়ে সেগুলো আলাদা আলাদা হতে থাকে। ঠিক আছে, সবচেয়ে মজার ব্যাপার কি, এক একটা টেম্পারেচারে কিন্তু এটা এক এক রকমের হয়। ঠিক আছে, যেমন দেখা গেছে এখানে টেম্পারেচারের কথা বলা আছে কত একদম, ঠিক আছে, 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো তারা এইখানে প্রথমে আপনাদের দেখা গেছে যে এই আপনাদের তেলগুলা বা লুব্রিকেন্ট গুলা তৈরি হইতেছে, ঠিক আছে, সেগুলো আলাদা আলাদা এক একটার জন্য কাজ করতেছে। ঠিক আছে, এইখানে সবগুলো সেই ডিটেলস গুলো দেওয়া আছে যে কোনটা কিসের জন্য কাজ করে। হুম, বেশি গরম লাগে, নাকি শান্ত ছাইড়া দেয়? দেখ এইখানে এটা কিসের, প্রাকৃতিক গ্যাস গুলা, অর্থাৎ এখানে যে আপনাদের এটা ইউজ করি আমরা, সেই ইউজ করি কি, ইউজ করি এটার মধ্যে, মূলত মিথেন। ঠিক আছে, যেটা ইউজ করি সেটা হচ্ছে মূলত বিউটেন মিথেন প্রাকৃতিক গ্যাসটা আমরা ব্যবহার করি, তো সেটাকে বলি আমরা মিথেন গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে কি, ওইখান থেকে যেটা আপনাদের পাওয়া যাবে, এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পেট্রোলিয়ামের কোন উপাদানটা পাওয়া যায়, এটা হচ্ছে সেই মিথেন গ্যাস লেভেলের এই যে যেটা আছে সেটা পাওয়া যায়। এদের কার্বন সংখ্যা সাধারণত 1 থেকে 4-এর মধ্যে হয়, 1 থেকে 4-এর মধ্যে হবে স্বাভাবিকভাবে। এটা রান্না এবং সিএনজি চালিত যে সকল যানবাহন আছে সেই সকল যানবাহন আমরা ব্যবহার করি, ইভেন সিলিন্ডারে আমরা ব্যবহার করতে পারি, যেটা চুলার মানে আপনাদের গ্যাসের চুলা হিসেবে ব্যবহার করা হয়। আমরা তো ওই সিলিন্ডার গুলো চিনি, কিন্তু এটার কথাটা মনে রাখতে হবে, সবচেয়ে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে এই ধরনের যৌগগুলো সাধারণত 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিচে থাকে, এবং এদের কার্বন সংখ্যা কত হয়, 1 থেকে 4-এর মধ্যে হয়। এগুলো হচ্ছে আপনাদের মিথেন গ্যাসের কথা। এরপরে যদি তাদের একটু বেশিতে যাই আমরা, যে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি তৈরি হয়, তো তখন 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্যাসোলিন। এদের কার্বন সংখ্যা হবে কত, 5 থেকে 10-এর মধ্যে। এই ব্যাপারগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ব্যাপার, একটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কথা এখানে বলা হইতেছে, আর একটা হচ্ছে তাদের কার্বন সংখ্যা কত, 5 থেকে 10। যেটা হয় সেটা হচ্ছে গ্যাসোলিন। গ্যাসোলিন কোথায় ব্যবহৃত হয়, যেমন আপনাদের, হ্যাঁ, জেনারেটর, ঠিক আছে, গাড়ি যেগুলো আছে, তো এইগুলোর ভিতরে আমরা কি করি, সেটা 5 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদেরকে ব্যবহার করি। আর 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে যারা আছে এরা কোন ধরনের পেট্রোলিয়াম, চিত্র দেখে কিছু বুঝি আমরা, হ্যাঁ, এটাকে বলি আমরা ন্যাপথা। ঠিক আছে, এদের কার্বন সংখ্যা হবে কত, 7 থেকে 14 এর মধ্যে, ঠিক আছে, তো এটা হবে ন্যাপথার। তো ন্যাপথা কোথায় ব্যবহৃত হয়, প্লাস্টিকে ব্যবহার করি আমরা, টায়ারের মধ্যে ব্যবহার করি আমরা, যাতে তাদের স্ট্রেংথটা ভালো হয়। ওকে, এরপরে 21 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেটা বলতে গেছি, সেটা কোন উপাদান পাওয়া যায়,
ও যে সেই মোস্ট ওয়ান্টেড আমাদের কি পৃথিবী জ্বালাই দেওয়া যায়। তো এটা হচ্ছে আপনাদের কি, এটা কার্বন সংখ্যা কত হবে? 11 থেকে 16। তোর ক্রিয়েশনের গ্রাম ভালো লাগে? পৃথিবীতে এরকম কিছু মানুষ থাকে, ঠিক আছে? তো এদের কার্বন সংখ্যা কত? এদের 11 থেকে 16 হবে। কেরোসিন কোথায় ব্যবহার করি আমরা? ট্রেনে ব্যবহার করতে পারি, চুলায় ব্যবহার করি, যেটাকে আমরা স্টোভ বলি, ঠিক আছে? আর 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াসে যে পেট্রোলিয়ামের উপাদান পাওয়া যায় তাতে কার্বন সংখ্যা হবে কত? 16 থেকে 20 এর মধ্যে। এবং যেটা ডিজেল হিসেবে আমরা ব্যবহার করি। ডিজেল কোথায় কোথায় ব্যবহার করা হয়? বড় গাড়িতে ব্যবহার করি, ট্রাকে, ঠিক আছে? ওকে, এরকম কন্টেইনার যেগুলো আছে। ইভেন 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় তাদের কার্বন সংখ্যা হচ্ছে কত? 20 থেকে 35 এর মধ্যে। এবং সেটা হচ্ছে কি লুব্রিকেন্ট, যেটা মোবিল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এগুলো কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, এই সকল জায়গায় বড়। এগুলো হচ্ছে বেসিক্যালি কথা হচ্ছে কার্বনের সংখ্যা যত বেশি হবে তার থেকে তত বেশি এনার্জি পাওয়া যাবে। আর সেই এনার্জিটাকে কি করা যায়? তত হেভি ওয়েটের যে আপনাদের বিউক্লিয়াস গুলো আছে এগুলো চালানো যায়। ব্যাপার হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? আর 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বিটুমিন, যেটা কিন্তু এক ধরনের রকেট ফুয়েল। হ্যাঁ, এক ধরনের রকেট ফুয়েল হিসেবে ইউজ করা হয়। পিচ, রাস্তার পিচ। এমন রঙের একটা দিয়ে নাম জানা কি জ্বালানি হিসেবে ইউজ করা হয়। সেটাই এটা, আরেকটা নাম ছিল সেটাকে পিচই বলে, বিটুমিন বলে। তো কথা হচ্ছে এটা রাস্তাঘাটে ব্যবহার করা হয়, কিন্তু এটা রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করে, ঠিক আছে? তো এটা হচ্ছিল কথা। তো এগুলো জানিয়ে আমরা আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত। সব টপিকস গুলো হচ্ছে আপনাদের কি রিলেটেড? হাইড্রোকার্বন এদেরকে বলা হয়। এখন আমাদের আজকের যে বিষয়টা বলতে গেছি আমরা এতক্ষণ বসে যে আলোচনা করছি, এটা মেইন ব্যাপারটা কিসের জন্য? হাইড্রোকার্বনের। এখন হাইড্রোকার্বনটা কি? হাইড্রোকার্বনের কথাটা হচ্ছে এই কার্বন আর এই হচ্ছে হাইড্রোজেন। তো এইটাই হচ্ছে হাইড্রোকার্বন। কিভাবে? যে হাইড্রোজেন ও যে কার্বন আছে, কথা হচ্ছে এই দুজন কারা কারা? হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বনটা কি? যে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে যৌগ তার নামই হচ্ছে হাইড্রোকার্বন। বুঝা গেছে কথাটা? তো একটা ছক ফলো করি আমরা, খুব আস্তে আস্তে ফলো করতে হবে। যে হাইড্রোকার্বনটা এটা কয় ধরনের? এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক। এখন অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক এর মধ্যে ডিফারেন্স আছে কিছু, আমরা সেটা একটু পরে যাই। তো অ্যালিফ্যাটিক কয় প্রকার? দুই প্রকার, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল কথাটা শুনলে কেমন জানি ফ্রি ফ্রি মনে হয়, আর বদ্ধ বলতে আটকা আটকা মনে হইতেছে। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটাকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন এটাও দুই প্রকার। কি কি? সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, ঠিক আছে? অ্যালি বলতে অ্যালিফ্যাটিকের, আর সাইক্লিক বলতে সাইকেল, চক্রাকার, ঠিক আছে? তো সম্পৃক্তও থাকতে পারে, সেটা অসম্পৃক্তও থাকতে পারে। কথাটা মনে রাখতে হবে যে সম্পৃক্ত যখন কথাটা আমরা বলতে যাব তখন হচ্ছে এক বন্ডের কথা আসবে সবসময়। কার্বন কার্বন এক বন্ড, সিঙ্গেল বন্ডের কথা আসবে। আর এইখানে আপনাদের যখনই অসম্পৃক্তের কথা বলতে যাব, ঠিক আছে, তখনই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। ইভেন আপনাদের যখন সম্পৃক্ত অ্যালিসাইক্লিক আসতেছে, তো এটা হবে কি অ্যালিফ্যাটিকের সাইক্লিক যৌগগুলা, কিন্তু সেগুলো যখন সম্পৃক্ত বলা হইতেছে বলতেছে তখন কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড। কিন্তু যখন অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক বলতেছে তখন ওই চক্রগুলোর ভিতরে আবার বন্ড থাকবে, যদি থাকে তখন সেটা কি হবে? অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হবে। ওকে, তো আমরা যে কথাটা বলছিলাম তখন একটু আগে আমরা যেটা দেখাই আসছি এখানে, যে অ্যারোমেটিক, সব অ্যালিফ্যাটিক নিয়ে এখানে আলোচনা হয়েছে, অ্যারোমেটিক নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। তো অ্যারোমেটিক গুলা কি রকম? এই যে যে এক একটা আপনাদের এখানে যেমন দুইটা বন্ডিংস দেখানো হয়েছে, তো একটা যেটা দেখানো হয়েছে এই একটা সিঙ্গেল, এটাকে বলা হয় হচ্ছে বেনজিন বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে বেনজিন সার্কেল। এই বেনজিন চক্রগুলা যেগুলো আছে এক একটা বেনজিন চক্র। তো কথা হচ্ছে এই এক বা একাধিক যদি বেনজিন চক্র থাকে, কোনটা? এইটাকে বলা হয় বেনজিন চক্র। তো এরকম বেনজিন চক্র থাকলে সেটাকেই বলা হবে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? এটা দেখা লাগবে। এইগুলো হচ্ছে আপনাদের সেই সিঙ্গেল বন্ডের কথা, যে কার্বন থাকবে এবং কার্বনের সাথে বাকি হাতগুলো ফিল আপ থাকে কে দ্বারা? হাইড্রোজেন দ্বারা। তো বাকি হাতগুলো যদি সেই হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকে,
ঠিক আছে, তখন সেটাই হচ্ছে অ্যালকেন। কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড, বাট বাকি হাতগুলা কে ফিল আপ করছে? হাইড্রোজেন। ঠিক আছে, তো একটা কার্বন থাকলে মিথেন, দুইটা কার্বন থাকলে ইথেন, তিনটা কার্বন থাকলে প্রোপেন। ঠিক আছে, এরা সবাই হচ্ছে কে? অ্যালকেন। অ্যালকেন এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থাতে কার্বন সংখ্যার উপর নির্ভর করে তৈরি হয়। কিভাবে? যেমন কার্বন সংখ্যা পরিবর্তন হলে এদের ভৌত অবস্থার পরিবর্তন হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন গুলো আছে এরা হয় গ্যাস। ঠিক আছে, যারা 5 থেকে 15 কার্বন বিশিষ্ট এরা হবে তরল। আর অ্যালকেনের কার্বন সংখ্যা 16 এর উপরে যদি হয় তখন সেটা হয় কি? কঠিন। এইটা হচ্ছিল সেই 1 থেকে 10 পর্যন্ত যারা ছিল তাদের আপনাদের সিরিয়াল গুলো, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। মিথ বলতে আপনাদের মিথেন বলতে CH4, ইথেন বলতে C2H6, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো নিয়ে আমরা একটু ডিটেইলসে আলোচনা করি। হ্যাঁ, CnH2n+2। অ্যালকেন সম্পর্কে যদি আমরা একটু ডিটেইলসে বলতে চাই, যে ওই নামগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার ফলে কি তৈরি হয়েছে, যে প্রত্যেকটা আপনাদের যেই যৌগগুলো আছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে। তো কথা হচ্ছে যে অ্যালকেনের সাধারণ সংকেত যেটা, সেটা হচ্ছে কি CnH2n+2। এখন এখানে এই n এর সংখ্যাগুলো যখন 1 বসবে তখনই মিথেন তৈরি হবে, যখন 2 বসবে তখন সেটা ইথেন তৈরি হবে, যখন 3 বসবে তখনই সেটা প্রোপেন তৈরি হয়। কিভাবে? যেমন C3 বসাই আমরা, তো এইখানে আপনাদের কি বলছে, এখানে এই n এর জায়গাতে যদি আমরা 3 বসাই তাহলে C এখানে কত আসতেছে? 3। আর H এর এখানে কত? 2n+2। তাহলে 3 দুগুণ 6 প্লাস 2 ইকুয়ালস কত? 8। তো এখানে C3H8, এই সেই C3H8। এইভাবে আপনাদের কি করতে থাকবে? একটা একটা করে যৌগ তৈরি হতে থাকবে। এটা কি? মিথেন গ্যাস। তো কথা হচ্ছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি কার্বন ডাই অক্সাইডের সাথে এই হাইড্রোজেন 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উত্তপ্ত করা যায় তাহলে মিথেন এবং পানি পাওয়া যায়। খুব এফেক্টিভ একটা বিক্রিয়া। আমাদের গ্রিন হাউস গ্যাস আছে না, তো গ্রিন হাউস গ্যাসগুলো সবই কিন্তু ম্যাক্সিমামই কার্বন ডাই অক্সাইড। তাহলে তার সাথে যদি আমরা হাইড্রোজেন লাগাই দিতে পারি তাহলে আমাদের বায়ুমণ্ডলে যত কার্বন ডাই অক্সাইড আছে সবগুলোর বস্তা বাইন্দা কি করবো আমরা? ঠিক আছে, এই হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করতে হবে। যদি উত্তপ্ত করতে পারি তাহলে আমরা আবার ফসিল ফুয়েল হয়ে যাবো। কথা বোঝা গেছে? হয়তো আবার টুডে এন্ড টুমোরো দেখা গেছে একদিন না একদিন হইতেই পারে, স্বাভাবিক। এই হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেনকে মিক্স করে দিতে পারি, ঠিক আছে, তখন কি তৈরি হবে? মিথেন এবং পানি তৈরি হবে। তো অ্যালকেনের যে রাসায়নিক ধর্মগুলো আছে, এটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আস্তে আস্তে এটা একটা আল্ট্রাভায়োলেট রশ্মি লাগে। ঠিক আছে, মেইন ব্যাপার হচ্ছে যে অ্যালকেন যারা আছে এদের একটা নাম হচ্ছে প্যারাফিন, আসক্ত মুক্ত। ঠিক আছে, যাদের আসক্তি নাই মানে আসক্তিহীন। তো এই অ্যালকেন স্বাভাবিকভাবে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কিন্তু বাইফোর্সলি যদি বিক্রিয়া করানো হয়, যেমন আল্ট্রাভায়োলেট রশ্মি আলোর উপস্থিতিতে, ঠিক আছে, মিথেনের সাথে যদি ক্লোরিন মিশ্রিত করা হয় তাহলে পর্যায়ক্রমে সে আস্তে আস্তে কি করে? টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন করে। কিভাবে? যে প্রথম CH4 এর সাথে একটা ক্লোরিন যখন দেওয়া হয়েছে, ওই CH4 থেকে একটা হাইড্রোজেন সরে গেছে এবং একটা ক্লোরিন এসে রিপ্লেস করছে, তখন CH3Cl, এবং পরবর্তীতে যে হাইড্রোজেনটা এবং যে ক্লোরিনটা সরে গেল সেটা থেকে HCl। নেক্সট, যদি এবার এই CH3Cl এর সাথে তুমি আবার ক্লোরিন দাও, তখন এই হাইড্রোজেন কি করবে? তার জায়গায় আবার একটা ছাড়বে, ছেড়ে ক্লোরিন একটা গিয়ে বসবে। সেই যে হাইড্রোজেনটা সরে গেছে আর যে ক্লোরিনটা সরে গেছে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে CH3 এর জায়গায় CH2, আর এখানে যে ক্লোরিন ছিল একটা এবার দিলাম আমি আরো একটা, তখন কি হবে? Cl2। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়। কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া কি করতে হয়? অতি আলো মানে অতি বেগুনি রশ্মি লাগবে, ফার্স্ট কথা হচ্ছে এখানে। অ্যালকিন বা অ্যালকাইন থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে চাই, অ্যালকিন বা অ্যালকাইন থেকে, ঠিক আছে, হ্যাঁ, তো নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথক পৃথক ভাবে ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেনকে
যদি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে তাহলে কি তৈরি হবে? ইথেন পাওয়া যাবে। যেমন এখানে C2H4 এর সাথে যদি আমি হাইড্রোজেনকে যোগ করি তাহলে কি পাইতেছি? C2H6। এবং এইখানে যদি আমরা সেই C2H2 এর সাথে, ঠিক আছে, আমি এখানে কি করি? হাইড্রোজেনকে যোগ করে দেই, কিন্তু এখানে একটা সমতা করার দরকার আছে। সমতা করলে এখানে কি করতে হবে? 2 অণু হাইড্রোজেন অণু দিতে হবে, দিলে কি হবে? C2H6 তৈরি হবে। তো কথা হচ্ছে এটা। এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে যেটা পাই আমরা সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, যেটাকে আমরা চুন বলি। তো সেই চুনের উপস্থিতিতে যদি সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করা হয় তাহলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে? হ্যাঁ সেটা বলে নে না। হ্যাঁ। তো কথা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়াগুলো ছিল তার ভিতরে সবচেয়ে প্রধান যে বিক্রিয়াটা সেটা হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। যেটা উডস-ফিটিক বিক্রিয়া বলি আমরা, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড চিনি? অ্যালকাইল হ্যালাইড সাথে ওই যে হ্যালোজেন হ্যাঁ মূলকগুলো যদি যুক্ত হয় তাহলে এইটাকে বলে অ্যালকাইল। এর সাথে হাইড্রোজেন যদি থাকে তাহলে সেটা নাম হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ধাতব সোডিয়াম দেই, ঠিক আছে, ধাতব সোডিয়াম দিলে, ঠিক আছে, শুষ্ক ইথারের ভিতরে দিতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, শুষ্ক ইথারে। এটা কন্ডিশনই হচ্ছে যে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, ঠিক আছে, যদি ধাতব সোডিয়ামকে যোগ করা হয় শুষ্ক ইথারে তখন কি হবে? এই এক্স, ঠিক আছে, একটা এন দ্বারা প্রতিস্থাপিত হবে এবং যে আর আছে কয় অণু? 2 অণু, তখন রিপিট করে একজন একজনের সাথে বসবে। যেমন এখানে আপনাদের কি বলছে? CH3I অর্থাৎ আয়োডিন। তাহলে এখানে আপনাদের মিথাইল ক্লোরাইড, এই মিথাইল ক্লোরাইডের সাথে যখন আমি সোডিয়াম দিব তখন এটাকে সোজা একটা কথা, সেটা হচ্ছে যখন কোনো হ্যালোজেন, যখন কোনো সক্রিয় ধাতুকে দেখবে তারা আর বসে থাকতে পারে না। রোমিও জুলিয়েট, লাইলি মজনু এদের মতো তারা কি করে? সংসার তৈরি করে ফেলে। তখন সে কি করছে? সোডিয়াম আয়োডিনের সাথে সোডিয়াম আয়োডাইড এবং এই CH3 কয় অণু ছিল? 2 অণু। তখন তারা নিজেরা নিজেরা কি করছে? CH3 CH3 ইথেন তৈরি করে ফেলছে। এভাবেই তারা কি করে? এই বিক্রিয়াগুলো তৈরি করে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিক্রিয়াটা। এটা হচ্ছে অ্যালকেন তৈরির সবচেয়ে ইজি। ঠিক আছে? সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যারা ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে তাদের সাথে জাস্ট তুমি হাইড্রোজেন দিয়ে দাও। এখানে কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড, তাই আমার বানানো লাগবে সিঙ্গেল বন্ড। তাহলে একটা করে হাত কাটি থাকে, ওকে হাইড্রোজেন প্রক্সি দিয়ে দাও। হাইড্রোজেনকে প্রক্সি দিয়ে দিলে সে কি করবে? সিঙ্গেল বন্ডে পরিণত হবে। এটা হচ্ছে আপনাদের অ্যালকিনের কথা বলেন বা অ্যালকাইনের কথা বলেন। যদি অ্যালকিনের কথা বলেন তাহলে একটা হাইড্রোজেন অণু দিলেই হয়েছে। কিন্তু যখন আপনাদের দেখা যাচ্ছে ট্রিপল বন্ড বানাতে হবে তখন আপনি দুইটা হাইড্রোজেনকে দিবেন। কথা হচ্ছে এটা হচ্ছে ক্র্যাকিং। ঠিক আছে, বড় একটা অণুকে ভাঙা ছোট ছোট অণু পরিণত করা হয় এবং তখন কি পাওয়া যায়? ঠিক আছে, অ্যালকেন এবং অ্যালকিন দুইটাই পাওয়া যায়। এটা হচ্ছে বড় বড় যে আপনাদের অ্যালকেন গুলো আছে তাদেরকে যখন ভাঙা হয় তখন ছোট ছোট অ্যালকেনও পাওয়া যায়, অ্যালকিনও পাওয়া যায়। ব্যাপার হচ্ছে এরকম। আর এটা হচ্ছে আপনাদের কি সোডিয়াম সল্ট যেটাকে বলি আমরা। ঠিক আছে, এক ধরনের। তো এইখানে আপনাদের RCOONA, ঠিক আছে, এই বিক্রিয়াটা আপনাদের বইতেও দেওয়া আছে। তো ঠিক আছে, এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সিলকে দেওয়া হয়েছে, তো সোডিয়াম হাইড্রোক্সিলকে দেওয়া হলো তখন ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ডিকার্বক্সিলেশনের কথা যেটা বলছিলাম আমরা তখন, এটা কিন্তু সেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, তখন কি হবে? আর এর সাথে এইচ তৈরি হবে, তো আর এইচ এবং বাকি থাকবে কে? COONA। একটা সোডিয়াম, কার্বন একটা, অক্সিজেন কটা? দুইটা। আর ওই যে হাইড্রোক্সিল থেকে একটা অক্সিজেন আসছে। তাহলে আপনাদের এখানে সি কত হইছে? ও ছিল দুইটা আর এইখান থেকে আইছে একটা, তাহলে কত হইছে? তিনটা অক্সিজেন তৈরি হইছে। এইভাবে তখন কি হয়? আর এইচ এর সাথে যুক্ত হয়ে কি তৈরি হইছে? আর এইচ। আর আপনাদের
এই সোডিয়াম আর এই সোডিয়াম মিলা করা সোডিয়াম, দুইটা সোডিয়াম, আর এখানে সি ডাবল ও, আর এই একটা ও, মোট কত হয়েছে CO3। এইভাবে সে কি করে যৌগগুলো তৈরি করে। ওকে, এটাই হচ্ছিল আপনাদের কথাগুলো। এরপরে যেগুলো আছে এইগুলা অ্যালকিনের কথা হচ্ছে যে এরা কার্বন কার্বন একক দ্বিবন্ধন বিদ্যমান থাকবে, ঠিক আছে। সাধারণ সংখ্যা হবে CnH2n, শুধু 2n, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই ট্রিপল বন্ড, এরা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। যখনই ট্রিপল বন্ড থাকবে কার্বনের তখন তারা অ্যালকাইন তৈরি হবে। এটা হচ্ছিল সেই কথা। আর এদের সাধারণ সংখ্যা হবে CnH2n -2, এবং এদের মধ্যে কি থাকবে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এরই হচ্ছে কথা। আর এটা হচ্ছিল সেটা কি সমগোত্রী শ্রেণীর, ঠিক আছে। যে অ্যালকেন যদি হয় তাহলে তাতে সাধারণ সংখ্যা হবে CnH2n +2, অ্যালকিন যদি হয় তাহলে CnH2n, অ্যালকাইন যদি হয় CnH2n -2, অ্যালকোহল CnH2n +1। এটুকে বলা হয় কি অ্যালকাইল, আর তার সাথে হাইড্রক্সিল। আবার অ্যালডিহাইড যে আছিল সে CnH2n +1 অ্যালকাইল CHO, ঠিক আছে। এস্টার যেটাকে বলি আমরা, কার্বক্সিলিক বলতে CnH2n +1 অর্থাৎ অ্যালকাইল এবং CaOH, ঠিক আছে, কার্বক্সিল গ্রুপ যেটাকে বলি আমরা। ওকে।